বিহারি মজুর এবং কলেজের মেয়েরা একই বাসে যাতায়াত করত এবং তারপর যা হলো বন্ধুরা, সাল 2023-এর মে থেকে জুনের মাস ছিল। দিল্লির গরম তার পুরো মেজাজে ছিল। রোদ এতই চড়া হতো যে সকাল সকালই মানুষ ঘামে ভিজে যেত। সেই ভিড়ভাট্টাপূর্ণ জীবনে বিহারের সহরসা জেলার বাসিন্দা অভয়ও সামিল ছিল। বয়স প্রায় 27 থেকে 28 বছর, স্বভাবে শান্ত এবং কঠোর পরিশ্রমী। সে রোজ সকালে নাগই থেকে 236 নম্বর বাস ধরে চাঁদনি চকে নিজের ডিউটিতে যেত। কাপড়ের একটি দোকানে কাজ করত, যেখানে সারাদিন গ্রাহকদের আনাগোনা লেগেই থাকত। সেদিনও অভয় সময়ের আগেই বাসে বসে গিয়েছিল। বাস শুরুতে খালি থাকত, তাই সে সিট পেয়ে গিয়েছিল। কিন্তু বাস যত সামনের দিকে এগোতে লাগল, ভিড় ততই বাড়তে থাকল। কিছুক্ষণের মধ্যেই বাস এতটাই ভরে গেল যে মানুষের দাঁড়ানোর জায়গাটুকুও পাওয়া মুশকিল হচ্ছিল। গরমের কারণে সবাই খুব নাজেহাল ছিল। আনন্দ পর্বত স্টপে বাসটি থামতেই 4 জন কলেজের মেয়ে বাসে উঠল। রিয়া, নেহা, কৃতিকা এবং সাক্ষী। 4 জনেরই বয়স প্রায় 24 থেকে 25 বছরের আশেপাশে ছিল এবং তারা কাশ্মীরি গেটের আম্বেদকর কলেজে এর পড়াশোনা করছিল। ভিড়ের মধ্যে কোনোমতে তারা বাসের ভেতরে এলো এবং ঠিক সেখানেই দাঁড়িয়ে পড়ল যেখানে অভয় বসেছিল। গরম এতটাই বেশি ছিল যে কয়েক মিনিটের মধ্যেই রিয়ার মুখ ফ্যাকাশে হতে শুরু করল। তার মাথা ঘোরাতে লাগল এবং সে নিজেকে সামলাতে সামলাতে সেখানেই নিজে বসে পড়ল। এটা দেখে অভয় সাথে সাথে উঠে দাঁড়াল। আপনি বসে পড়ুন, সে ধীরে করে বলল এবং নিজের সিটটা রিয়াকে দিয়ে দিল। রিয়া প্রথমে বারণ করল, কিন্তু তার অবস্থা দেখে বান্ধবীরা তাকে বসতে বলল। সে সিটে বসে পড়ল এবং গভীর নিঃশ্বাস নিতে লাগল। একটু স্বস্তি মিলল, কিন্তু গরম তখনও বেশ কষ্ট দিচ্ছিল। অভয় নিজের ব্যাগ থেকে একটি ছোট হ্যান্ড ফ্যান বের করল। সে সবসময় ওটা নিজের সাথে রাখত, যাতে যাত্রাপথে একটু ঠান্ডা বাতাস পাওয়া যায়। সে ফ্যানটা অন করে রিয়ার দিকে বাড়িয়ে দিল। এটা নিয়ে নিন, একটু হাওয়া পাবেন। রিয়া অবাক হয়ে তার দিকে তাকালো, তারপর মুচকি হেসে ফ্যানটা ধরে নিল। ঠান্ডা হাওয়া মুখে লাগতেই সে স্বস্তি অনুভব করল। নেহা এবং কৃতিকাও মজার ছলে বলে উঠল, বাহ, এত সুন্দর ফ্যান কোথা থেকে নিলে? অভয় হালকা একটু হাসল, এই তো 250-300 টাকার। 4 মেয়েই হেসে উঠল। কিছুক্ষণের মধ্যেই পরিবেশটা একটু হালকা হয়ে গেল। রিয়ার চেহারাও এখন স্বাভাবিক দেখাতে শুরু করেছিল। বাস ধীরে ধীরে সামনের দিকে এগোতে থাকল। কাশ্মীরি গেটের কাছে যখন তাদের স্টপ এলো, তখন 4 জনই নামতে শুরু করল। রিয়া ফ্যানটা ফেরত দিতে দিতে বলল, থ্যাংক ইউ, আজ খুব কাজে দিল। অভয় শুধু মাথা নেড়ে মুচকি হাসল। সে বেশি কথা বলা মানুষদের মধ্যে পড়ত না। বাস আবার সামনের দিকে এগোলো এবং প্রায় 1 কিলোমিটার পর চাঁদনি চক এলো, যেখানে অভয় নেমে গেল। সারাদিন দোকানে কাজ করা সত্ত্বেও তার মাথায় সকালের সেই দৃশ্যটাই ঘুরপাক খাচ্ছিল। ভিড়, গরম এবং ওই মেয়েটির হাসি। পরের দিন আবার সেই একই সময়, একই বাস এবং একই সিট। অভয় মনে মনে ভাবছিল যে হয়তো আজ ওই মেয়েদের সাথে আবার দেখা হয়ে যাবে। বাস অর্ধেক রাস্তা পার করে ফেলেছিল। এমন সময় আনন্দ পর্বত থেকে ওই 4 জন আবার বাসে উঠল। এবার অভয়ের ওপর রিয়ার নজর পড়তেই সে হালকা করে হেসে দিল। ওই হাসি অভয়ের মুখেও এক অজানা আনন্দ এনে দিল। তার মনে হলো যেন দিল্লির এই চড়া গরমে হঠাৎ করে ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে। বাসে ভিড় আগের মতোই ছিল। রিয়া আবার তার কাছে এসে দাঁড়াতেই অভয় কিচ্ছু না বলে উঠে গেল এবং তাকে সিট দিয়ে দিল। এবার রিয়া কোনো রকম দ্বিধা না করেই বসতে বসতে বলল, আজ আবার সিট পেয়ে গেলাম, মনে হচ্ছে আমার কপাল বেশ ভালো। নেহা হেসে বলল, নাকি কারোর দয়া? সবাই হেসে উঠল। অভয় হালকা একটু লজ্জা পেল এবং জানলার দিকে তাকাতে লাগল। এখান থেকেই এমন এক গল্পের শুরু হলো যা সেই সময় কেউই বুঝতে পারছিল না। একদিকে সাধারণ জীবনযাপন করা অভয় এবং অন্যদিকে বড় স্বপ্ন দেখা দিল্লির মেয়ে রিয়া। দুজনের জগৎ একেবারেই আলাদা ছিল, কিন্তু হয়তো ভাগ্য তাদের রাস্তা এক বাসেই মিলিয়ে দিয়েছিল। আগামী কয়েকদিনের মধ্যে বাসের ওই সফর যেন অভয় এবং রিয়ার জীবনের সবচেয়ে বিশেষ অংশ হয়ে উঠল। এখন রোজ সকালে বাসে বসেই অভয় একবার দরজার দিকে নজর রাখত, যেন কোনো বিশেষ কারোর অপেক্ষা ছিল তার। আর যেমনই আনন্দ পর্বত স্টপ আসত, 4 বান্ধবী রিয়া, নেহা, কৃতিকা এবং সাক্ষী বাসে উঠতেই পরিবেশটা নিজে থেকেই বদলে যেত। আগে যেখানে বাসের যাত্রা চুপচাপ কেটে যেত, এখন সেখানে হাসি ঠাট্টা আর ছোটখাটো কথাবার্তা হতে শুরু করেছিল। রিয়া অভয়কে দেখলেই তার মুখে হালকা হাসি ফুটে উঠত। অভয়ও এখন বিনা দ্বিধায় সিট ছেড়ে দিত এবং নিজে ব্যাগ নিয়ে পাশে দাঁড়িয়ে পড়ত। একদিন রিয়া মজার ছলে বলল, আপনি রোজ সিট কেন দিয়ে দেন? আমরা না আবার অভ্যাস বানিয়ে ফেলি। অভয় মুচকি হেসে জবাব দিল, অভ্যাস ভালো জিনিসেরই হওয়া উচিত।
তার কথা শুনে 4 বান্ধবী একে অপরের দিকে তাকিয়ে হাসতে লাগল। ধীরে ধীরে কথাবার্তা বাড়তে লাগল। এখন আর কথা শুধু থ্যাংক ইউ এর মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং ছোটখাটো প্রশ্ন উত্তরও হতে শুরু করেছিল। আপনি কি কাজ করেন? একদিন রিয়া জিজ্ঞেস করল। চাঁদনি চকে কাপড়ের দোকান আছে, সেখানেই কাজ করি। অভয় খুব সাদাসিধেভাবে বলল। আচ্ছা, তাহলে তো আমরা কখনো আসব, ডিসকাউন্ট পাওয়া যাবে তো? কৃতিকা দুষ্টুমি করে বলল। অভয় হালকা করে হেসে ফেলল। সেটা তো মালিকের উপর নির্ভর করছে, তবে আপনারা এলে আমি নিশ্চয়ই কথা বলে দেব। কথার মাঝেই পরিস্থিতি এতটা স্বাভাবিক হয়ে গেল যে একদিন রিয়া নিজের ফোন বের করে বলল, আপনার নম্বরটা দিন, কখনো বাস মিস হয়ে গেলে কাজে আসবে। অভয় কিছুটা ইতস্তত করল, কিন্তু তারপর নম্বরটা বলে দিল। রিয়া সেই সময়ই কল করে বলল, সেভ করে নিন, নাম রিয়া। নেহা সাথে সাথেই মজা করে উঠল, বাহ, এত তাড়াতাড়ি নম্বরও দেওয়া নেওয়া হয়ে গেল। রিয়া হাসতে হাসতে বলল, আরে বন্ধুত্ব তো, এতে এত বড় কথা কি আছে। সেই দিনের পর থেকে তাদের যাত্রা আরও মজাদার হয়ে উঠল। রিয়া প্রায়ই তার ব্যাগটা ধরে নিত এবং ভেতর থেকে ফ্যান বের করে নিজেও হাওয়া খেত আর বান্ধবীদেরও দিত। একদিন যখন সে ব্যাগটা খুলল, তখন ভেতরে কিছু বড় বড় চকলেট দেখতে পেল। আরে বাহ, এগুলো কার জন্য? সাক্ষী চোখ বড় বড় করে জিজ্ঞেস করল। অভয় একটু সংকোচের সাথে বলল, এমনিই নিয়ে এসেছিলাম। রিয়া মুচকি হেসে বলল, মিথ্যে বলবেন না, আমাদের জন্যই তো। অভয় চোখ নামিয়ে নিল। আপনারা খেলে আমার ভালো লাগবে। 4 বান্ধবী খুব আনন্দে চকলেট খেতে লাগল। বাসে বসা কিছু মানুষ তাদের দেখে মুচকি হাসছিল। এখন এটাই রোজকার নিয়ম হয়ে দাঁড়িয়েছিল, কখনো চকলেট, কখনো হালকা কথাবার্তা, কখনো হাসি ঠাট্টা। একদিন বাস একটু খালি হলে রিয়া তার পাশের সিটটা চাপড়ে বলল, চলে আসুন, আজ আপনিও বসে পড়ুন। অভয় প্রথমে তো চমকে গেল, কিন্তু তারপর ধীরে ধীরে তার পাশে বসে পড়ল। বুকের স্পন্দন যেন বেড়ে গিয়েছিল। দুজনের মধ্যে ছোটখাটো কথাবার্তা চলতে থাকল, কলেজ, কাজ, দিল্লির ভিড় আর জীবনের ছোট ছোট স্বপ্ন। রিয়ার অভয়ের সাদাসিধে স্বভাব বেশ পছন্দ হতে শুরু করেছিল। সে প্রায়ই তার সততার প্রশংসা করত। অন্যদিকে অভয়ের রিয়ার হাসি এবং চিন্তামুক্ত কথাবার্তা ভালো লাগত। দুজনের মধ্যে এক অজানা সম্পর্ক তৈরি হচ্ছিল, যাকে হয়তো তারা নিজেরাও পুরোপুরি বুঝতে পারছিল না। দিন কাটতে লাগল এবং বাসের এই বন্ধুত্ব ধীরে ধীরে বেশ বিশেষ হয়ে উঠতে লাগল। এখন সকালে বাসে দেখা হওয়া আর সন্ধ্যায় মাঝে মাঝে ফোনে কথা বলা তাদের অভ্যেসে পরিণত হয়ে গিয়েছিল। এক রাতে হঠাৎ রিয়ার কল এলো। এই প্রথমবার সে রাতে ফোন করেছিল। কি করছেন? সে জিজ্ঞেস করল। এই তো রান্না করছি, অভয় বলল। রিয়া হাসতে হাসতে বলল, এত সোজাসাপটা কেন আপনি? অন্য কেউ হলে বলতো যে বিরিয়ানি খাচ্ছি। অভয়ও হালকা হাসির সাথে বলল, মিথ্যে বলার অভ্যেস নেই আমার। ফোনে তাদের কথা অনেকটা সময় ধরে চলল। ওই রাতে দুজনেরই প্রথমবার মনে হলো যে এটা এখন আর শুধু বাসের বন্ধুত্ব নেই, আরও কিছু একটা আছে যা ধীরে ধীরে মনের খুব কাছের হয়ে উঠছে। কিন্তু তাদের জানা ছিল না যে আগামী দিনগুলোতে এই সম্পর্ক এক নতুন মোড় নিতে চলেছে, যেখানে বন্ধুত্বের সীমা পেরিয়ে অনুভূতিগুলো আরও গভীর হতে চলেছিল। সময়ের সাথে সাথে অভয় এবং রিয়ার বন্ধুত্ব আর বাসের যাত্রায় সীমাবদ্ধ রইল না। রোজকার কথাবার্তা, ছোটখাটো হাসি ঠাট্টা আর ফোন কলস দুজনকে একে অপরের বেশ কাছাকাছি নিয়ে এসেছিল। রিয়ার বান্ধবীরাও এখন অভয়কে বেশ ভালোভাবেই চিনতে শুরু করেছিল। সে সবসময় তাদের খুশি রাখার চেষ্টা করত আর কখনো কোনো অভিযোগের সুযোগ দিত না। একদিন কলেজ থেকে ফেরার সময় নেহা হঠাৎ বলল, আর কতদিন শুধু বাস আর কলেজ, চল না কখনো সবাই মিলে একসাথে একটু ঘুরতে যাই। সাক্ষী সাথে সাথেই সায় দিল, হ্যাঁ, লালকেল্লা, ইন্ডিয়া গেট বা অক্ষরধাম যাওয়া যায়, অনেক দিন হয়ে গেল কোথাও যাওয়া হয়নি। রিয়া কিছু একটা ভেবে বলল, যদি ঘোরার প্ল্যান হচ্ছেই তাহলে অভয়কেও ডেকে নি, সেও সাথে থাকলে বেশ মজা হবে। 3 বান্ধবী একে অপরের দিকে তাকিয়ে হেসে দিল। কৃতিকা মজার ছলে বলল, বাহ, এখন তো বিশেষ কাউকেও ডাকা হচ্ছে। রিয়া একটু লজ্জা পেল, কিন্তু সে ওই রাতেই অভয়কে ফোন করে দিল। কাল কি আপনি ফ্রি আছেন? সে সরাসরি জিজ্ঞেস করল। অভয় তখন নিজের ছোট্ট ঘরে রান্না করছিল। হ্যাঁ, কেন? সে অবাক হয়ে বলল, আমরা সবাই ঘুরতে যাচ্ছি, যদি আপনি আসতে পারেন তাহলে চলে আসবেন। রিয়া ধীরে করে বলল। কিছুক্ষণের জন্য অভয় চুপ করে রইল, তারপর নিজের আনন্দ লুকিয়ে বলল, সত্যি, আমি নিশ্চয়ই আসব, বলুন কোথায় দেখা করতে হবে। পরের দিন সকালে সে নির্দিষ্ট সময়ের আগেই পৌঁছে গেল। ওই দিন সে তার সবচেয়ে ভালো জামাকাপড় পরেছিল। কিছুক্ষণ পর রিয়া তার বান্ধবীদের এবং তাদের বন্ধুদের সাথে সেখানে পৌঁছাল। সবাই একে অপরকে হ্যালো বলল, কিন্তু অভয় একটু সংকোচের মধ্যে ছিল। তার মনে হচ্ছিল যে হয়তো সে এই গ্রুপটার সাথে ঠিক মানানসই নয়। নেহা জিজ্ঞেস করল, এবার বলো কিভাবে ঘোরা যায়, বাসে যাব নাকি মেট্রোয়? অভয় সাহস করে বলল,
আপনারা যদি চান তবে একটা ট্যাক্সি করে নিতে পারি, আরামে ঘুরতে পারব। রিয়া সাথে সাথেই বলল, না না, এত খরচা কেন, সবাই নিজেদের টাকা নিজেরা দেব। অভয় হাসল, আজকের দিনটা স্পেশাল, খরচার চিন্তা করবেন না। রিয়া দুষ্টুমি করে জিজ্ঞেস করল, এত স্পেশাল কেন? অভয় একটু ঘাবড়ে গেল। এমনি সবাই মিলে একটি বড় গাড়িতে বসে দিল্লি ঘুরতে বেরিয়ে পড়ল। লাল কেল্লা, ইন্ডিয়া গেট এবং অক্ষরধাম, সারা দিন হাসি ঠাট্টা আর ছবি তোলার মধ্যে দিয়েই কেটে গেল। অভয় সব জায়গায় সবার খেয়াল রাখছিল, জল আনছিল, খাওয়ার বিল মেটাচ্ছিল এবং চেষ্টা করছিল যাতে কারোর কোনো অসুবিধা না হয়। রিয়া বারবার তাকে বোঝাচ্ছিল, এত টাকা খরচা করবেন না, আপনার বেতনের কি হবে? কিন্তু অভয়ের জন্য ওই দিনটা সত্যি খুব স্পেশাল ছিল। রিয়ার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত তার কাছে অমূল্য মনে হচ্ছিল। একটি পার্কে বসে থাকতে থাকতে অভয় ইতস্তত করে বলল, আমি কি আপনার একটা ছবি নিতে পারি? রিয়া মুচকি হাসল, শুধু আমার কেন, চলুন একসাথে তুলি। সে নিজের বান্ধবীদের বলল, আমাদের একটা ছবি তুলে দে তো। ছবি তোলার সময় সে অভয়ের বেশ কাছে চলে এলো। দুজনের হাসিতে একটা আলাদা রকম চমক ছিল। ছবিটা দেখার পর রিয়া ধীরে করে বলল, এই ছবিটা কাউকে দেখাবেন না, ছেলেরা প্রায়ই বন্ধুদের দেখিয়ে খুব বড়াই করে। অভয় খুব গম্ভীর হয়ে বলল, আমি সেরকম নই, এটা শুধু আমার জন্যই থাকবে। সন্ধ্যা পর্যন্ত ঘুরতে ঘুরতে প্রায় 15,000 টাকা খরচ হয়ে গিয়েছিল। বাকি ছেলেরা এটা দেখে একটু অস্বস্তিতে পড়ে গিয়েছিল। তাদের মনে হতে শুরু করেছিল যে রিয়া এবং তার বান্ধবীরা এখন অভয়ের বেশি প্রশংসা করতে শুরু করেছে। নেহা মজার ছলে নিজের বয়ফ্রেন্ডকে বলল, ওর থেকে কিছু শেখো, ও কতটা কেয়ারিং। এই কথাটা শুনে কয়েকজনের চোখে মুখে হালকা ঈর্ষা পরিষ্কার ফুটে উঠল। রাতে সবাই যখন নিজেদের বাড়ি ফিরল, রিয়া আবার অভয়কে ফোন করল। আজ খুব মজা হয়েছে, সে খুব আনন্দ নিয়ে বলল। অভয় ধীরে করে বলল, আমার জন্য তো আজকের দিনটা জীবনের সেরা দিন ছিল। দুজনে অনেক রাত পর্যন্ত কথা বলতে থাকল। এখন বন্ধুত্বের মাঝে কিছু না বলা অনুভূতি জায়গা করে নিয়েছিল। কিন্তু তাদের কোনো ধারণাই ছিল না যে এই বাড়তে থাকা নৈকট্যের কারণেই খুব শিগগিরই কিছু মানুষ তাদের বিরুদ্ধে দাঁড়াতে চলেছে এবং গল্পটি এক নতুন মোড় নিতে চলেছে। দিল্লির সেই স্মরণীয় ভ্রমণের পর আর সবকিছু আগের মতো রইল না। যেখানে অভয় এবং রিয়ার মধ্যে আপন ভাব বাড়ছিল, অন্যদিকে বাকি লোকেদের মনে ধীরে ধীরে ঈর্ষা ঘল করতে শুরু করেছিল। বিশেষ করে রিয়ার বান্ধবীদের বয়ফ্রেন্ডদের এই বিষয়টা একেবারেই পছন্দ হচ্ছিল না যে সব জায়গার অভয়ের প্রশংসা করা হচ্ছে। কয়েকদিন পর্যন্ত সবকিছু স্বাভাবিক চলল, কিন্তু পরিস্থিতির ভেতরে একটা না বলা মানসিক চাপ অনুভব হতে লাগল। বাসে এখন আগের মতো হাসি ঠাট্টা কমে গিয়েছিল। নেহা এবং কৃতিকা মাঝে মাঝেই খোঁটা দিত, আজ চকলেট আননি নাকি রিয়ার বন্ধু, আর তারপর নিজেরাই হেসে ফেলত। অভয় মুচকি হাসত, কিন্তু সে বুঝতে পারছিল যে কিছু একটা বদলাচ্ছে। একদিন কলেজের বাইরে কোনো ছোটখাটো বিষয়ে নেহা এবং সাক্ষীর তাদের বয়ফ্রেন্ডদের সাথে বচসা হয়ে গেল। রাগের বশে তারা রিয়াকেও কথা শুনিয়ে দিল, তুমি তো ওই বিহারি ছেলেটার সাথেই বেশি খুশি থাকো, আমাদের আর কি দরকার। রিয়ার এই কথাটা খুব খারাপ লাগল। সে পরিষ্কার জানিয়ে দিল, ও একজন ভালো মানুষ, তোমরা কেন বারবার ওকে ছোট করে দেখাও? কিন্তু কথা এখানেই শেষ হলো না। রাগের মাথায় কয়েকজন রিয়ার ভারীর লোক পর্যন্ত কথাগুলো পৌঁছে দিল, আপনাদের মেয়ে কোনো রাস্তার ছালের সাথে ঘুরে বেড়ায়, তার লেভেল একেবারেই আলাদা। যখন এই কথা রিয়ার বাবা মায়ের কানে পৌঁছল, তখন বাড়ির পরিবেশ হঠাৎ করেই বদলে গেল। এক সন্ধ্যায় তারা রিয়াকে বসিয়ে কড়া গলায় জিজ্ঞেস করলেন, এই অভয় কে? কেন ওর সাথে ঘুরে বেড়াচ্ছিস? রিয়া শান্ত হয়ে বলল, ও আমার বন্ধু, পরিশ্রমী এবং দায়িত্ববান, এমন কোনো ভুল কিছু নেই। কিন্তু বাড়ির লোকেদের সমাজের কথাগুলো বেশি বিচ্ছিল। তারা বোঝালো, তুই পড়াশোনা জানা মেয়ে, তোর ভবিষ্যৎ আলাদা, এমন লোকেদের থেকে দূরত্ব বজায় রাখ। রিয়া বাইরে থেকে শক্ত দেখালেও ভেতরে ভেতরে ভেঙে পড়ছিল। তার মনে হলো যেন না জেনে বুঝেই মানুষ তার সম্পর্কের ওপর প্রশ্ন তুলছে। অন্যদিকে অভয়ও একটা পরিবর্তন অনুভব করতে পারছিল। রিয়া আগে যতটা মন খুলে কথা বলতো, এখন একটু চুপচাপ থাকতে শুরু করেছিল। বাসেও অনেক সময় দুজনের মধ্যে নীরবতা ছেয়ে যেত। একদিন অভয় ধীরে করে জিজ্ঞেস করল, সব ঠিক আছে তো? রিয়া কিছুক্ষণ চুপ রইল, তারপর বলল, বাড়িতে একটু অশান্তি চলছে, সবার আমাদের বন্ধুত্বটা পছন্দ নয়। অভয় একটা গভীর নিঃশ্বাস নিল। তার আগে থেকেই একটা ধারণা ছিল যে এমন কিছু হতে পারে। সে হালকা হাসির সাথে বলল, যদি আমার কারণে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আমি দূরত্ব তৈরি করে নেব। রিয়া সাথে সাথেই বলে উঠল, এমন কথা বলবেন না, বন্ধুত্ব কোনো ভুল নয়। কিন্তু পরিস্থিতি সহজ ছিল না। বান্ধবীদের সাথেও তার কথা কাটাকাটি হয়ে গিয়েছিল। একদিন রাগের বশে সে ফোনে নেহাকে বলল, তোমাদের বয়ফ্রেন্ডদের থেকে লাখ গুণ ভালো হলো অভয়, অন্তত লোক দেখানো কিছু তো করে না। এরপর দুজনের মধ্যে কথাবার্তা কমে গেল।
দিন কাটতে থাকল এবং সম্পর্কের উপর চাপ বাড়তে শুরু করল। রিয়ার মনে হতে লাগল যে জীবন যেন কোনো এক মোড়ে এসে দাঁড়িয়েছে। একদিকে পরিবারের আশা আর অন্যদিকে নিজের মনের কথা। অবশেষে একদিন সে ঠিক করল যে এবার সবকিছু পরিষ্কার করে নিতে হবে। সে অভয়কে দেখা করার জন্য ডাকল। পার্কের একটি শান্ত বেঞ্চে দুজনে মুখোমুখি বসেছিল। বাতাসে একটা অদ্ভুত নীরবতা ছিল। রিয়া ধীরে করে জিজ্ঞেস করল, একটা কথা বলুন তো, আপনার মনে কি আমার জন্য কিছু আছে? অভয় কিছুক্ষণের জন্য চুপ করে রইল। তার চোখে ইতস্তত ভাব এবং ভয় পরিষ্কার দেখা যাচ্ছিল। সে বুঝতে পারছিল না যে সত্যি কথা বলাটা ঠিক হবে নাকি চুপ থাকাটা। রিয়া আবার বলল, আজ সত্যিটা জানা খুব দরকার, কারণ হয়তো এবার সিদ্ধান্ত নেবার সময় এসে গেছে। ওই মুহূর্তে দুজনের জীবন যেন এক মোড়ে এসে থমকে দাঁড়িয়েছিল। এরপর কি হবে সেটা না অভয় জানত আর না রিয়া, কিন্তু এতটুকু নিশ্চিত ছিল যে আগামী সময়টা তাদের গল্পের সবচেয়ে বড় রহস্যটা ফাঁস করতে চলেছে। পার্কের ওই শান্ত বেঞ্চে বসে থাকা রিয়া এবং অভয়ের মধ্যে কিছুক্ষণের জন্য একেবারে পিনপতন নীরবতা ছিল। দূরের গাছপালার মধ্যে দিয়ে বয়ে আসা হালকা হাওয়াও যেন তাদের বুকের স্পন্দন শুনতে পাচ্ছিল। রিয়ার চোখে একটা অস্থিরতা ছিল, অন্যদিকে অভয়ের মুখে দ্বিধা পরিষ্কার দেখা যাচ্ছিল। রিয়া ধীরে করে বলল, অভয়, এখন আর কথা লুকিয়ে কোনো লাভ হবে না। সত্যি করে বলুন, আপনি কি আমাকে পছন্দ করেন? অভয় একটা গভীর নিঃশ্বাস নিল। সে নিজের চোখ নিচে নামিয়ে নিল এবং কয়েক সেকেন্ড পর ধীর গলায় বলল, আমি আপনাকে খুব পছন্দ করি, হয়তো যতটা মুখে বলা সহজ নয় তার চেয়েও অনেক বেশি। রিয়ার চোখ ভিজে এলো। সে হালকা হাসির সাথে বলল, আমিও আপনাকে ভালোবাসি, আর এই কারণেই আমি আজ আপনার সাথে দেখা করতে এসেছি। অভয় চমকে গেল। তার কাছে এই মুহূর্তটি কোনো স্বপ্নের চেয়ে কম ছিল না। কিন্তু পরের মুহূর্তেই রিয়ার চেহারা গম্ভীর হয়ে গেল। মাগার একটা সমস্যা আছে, সে বলল। বাড়ির লোক চায় আমি বিয়ে করি, আর যদি আমাদের একসাথে থাকতে হয় তবে আপনাকে একটু বেশি স্টেবিল হতে হবে। মাসে অন্তত ৩০ থেকে ৪০,০০০ আয় করতে হবে এবং একটা ভালো বাড়িও থাকতে হবে। অভয় কিছুক্ষণ চুপ করে রইল। তারপর হঠাৎ তার মুখে হালকা হাসি ফুটে উঠল। রিয়া অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনি হাসছেন কেন? আমি এত গম্ভীর একটা কথা বলছি। অভয় ধীরে করে বলল, যদি কেবল এইটুকুই ব্যাপার হয় তাহলে এটা কোনো বড় সমস্যা নয়। রিয়া তার কথাটা বুঝতে পারল না। মানে? সে জিজ্ঞেস করল। অভয় প্রথমবারের মতো সরাসরি তার চোখের দিকে তাকিয়ে বলল, রিয়া, সত্যিটা হলো যে আমি শুধুমাত্র দোকানে কাজ করা কোনো সাধারণ মজুর নই। নাগইতে আমার নিজস্ব বাড়ি আছে প্রায় ১০০ গজের, আর যেখানে বেতনের কথা, আমি মাসে ১ লাখের বেশি টাকা আয় করি। রিয়া যেন পাথরের মতো নিশ্চুপ হয়ে গেল। তার মনে হলো হয়তো সে মজা করছে। কি, আপনি সত্যি বলছেন? সে অবিশ্বাসের সাথে জিজ্ঞেস করল। অভয় মাথা নাড়ল। হ্যাঁ, আমার নিজের গাড়িও আছে। রিয়ার চোখ বড় বড় হয়ে গেল। তাহলে আপনি বাসে করে কেন যাতায়াত করতেন? এই সব আগে কেন জানাননি? অভয় হালকা হাসির সাথে জবাব দিল, কারণ আমি জানতে চেয়েছিলাম যে কেউ কি আমার আসল পরিচয় ছাড়াও আমাকে পছন্দ করতে পারে কিনা। বড়লোকদের সাথে তো সবাই বন্ধুত্ব করে নেয়, কিন্তু কেউ কি সাধারণ মনে করেও সাথে থাকে, এটাই আমি দেখতে চেয়েছিলাম। রিয়ার চোখে জল চলে এলো। সে তার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছিল। সে কিছুক্ষণের জন্য চুপ করে রইল। তারপর ধীর গড়ায় বলল, আপনি পাগল, এত বড় একটা সত্যি আমার থেকে লুকিয়ে রাখলেন? অভয় খুব নরম গলায় বলল, ভয় লাগত, আপনি যদি আমাকে ভুল বোঝেন। রিয়া হঠাৎ উঠে তার কাছে চলে এলো এবং তাকে জড়িয়ে ধরল। তার চোখ দিয়ে খুশির জল বইছিল। আমার কিচ্ছু যায় আসে না, আপনি বড়লোক না গরিব, আমি তো আপনাকে আপনার সাদাসিধে স্বভাবের জন্যই পছন্দ করি, সে ধীরে করে বলল। ওই মুহূর্তে যেন দুজনের মধ্যেকার সমস্ত দূরত্ব শেষ হয়ে গেল। পার্কের ওই একই বেঞ্চ এখন তাদের জন্য এক নতুন শুরুর সাক্ষী হয়ে দাঁড়িয়েছিল। রিয়া মুচকি হেসে বলল, এবার আমার বাড়ির লোকেদের সাথে কথা বলতে আর ভয় লাগবে না। যখন তারা সত্যিটা জানতে পারবে তখন হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে। অভয়ও স্বস্তির নিঃশ্বাস ফেলল। এতদিন ধরে মনে লুকিয়ে রাখা রহস্য অবশেষে বাইরে চলে এসেছিল। এবার তাদের সামনে শুধু একটাই প্রশ্ন ছিল, দুনিয়া কি তাদের এই ভালোবাসাকে মেনে নেবে? তাদের জানা ছিল না যে এই সত্যিটা সামনে আসার পর তাদের জীবন কতটা বদলাতে চলেছে। আগামী সময়টা তাদের সম্পর্কের আসল পরীক্ষা হতে চলেছিল, যেখানে ভালোবাসাকে সমাজ এবং পরিবারের মাপকাঠিতে যাচাই করা হতো। পার্কে হওয়া ওই কথাবার্তার পর রিয়ার মন থেকে যেন একটা বড় বোঝা নেমে গিয়েছিল। এখন সে অভয়ের সত্যিটা জেনে গিয়েছিল এবং তার ভেতরে এক নতুন সাহস চলে এসেছিল।
পরের দিনই সে তার বাড়ির লোকেদের সাথে মন খুলে কথা বলার সিদ্ধান্ত নিল। সন্ধ্যায় রিয়া যখন বাড়ি পৌঁছল, তখন পরিবেশ বেশ গম্ভীর ছিল। তার বাবা মা তখনও ওই বন্ধুত্ব নিয়ে চিন্তিত ছিলেন। রিয়া ধীরে করে বলল, আমার আপনাদের সাথে একটা খুব জরুরি কথা আছে। দুজনেই তার সামনে বসে পড়লেন। রিয়া কোনোরকম ঘাবড়ে না গিয়ে পুরো সত্যিটা বলে দিল। অভয়ের পরিশ্রম, তার স্বভাব এবং এটাও যে সে শুধু একজন সাধারণ মজুর নয়, বরং নিজের চেষ্টায় জীবনে এগিয়ে যাওয়া একজন মানুষ। সে এটাও জানালো যে অভয় নিজের আসল পরিচয় এই কারণেই লুকিয়েছিল, কারণ সে একটি সত্যিকারের সম্পর্কের খোঁজে ছিল। প্রথমে তো বাড়ির লোকেদের বিশ্বাসই হল না। তাদের মনে হলো হয়তো রিয়া আবেগের বশবর্তী হয়ে কথাগুলো বলছে। কিন্তু যখন কয়েকদিন পর অভয় তাদের সাথে দেখা করতে এলো, সাদামাটাভাবে নমস্কার করল এবং নিজের কথাগুলো সততার সাথে রাখল, তখন তাদের দৃষ্টিভঙ্গি ধীরে ধীরে বদলাতে লাগল। অভয় অত্যন্ত বিনম্রভাবে বলল, আমি রিয়াকে খুশি রাখতে চাই, শুধু এইটুকুই চাই যে আপনারা আমাদের একটু বোঝার চেষ্টা করুন। তার কথার মধ্যে কোনো লোক দেখানো ব্যাপার ছিল না, বরং সততা এবং সম্মান ছিল। এই কথাটাই রিয়ার বাবা মায়ের মন ছুঁয়ে গেল। তারা একটু সময় চাইলেন, কিন্তু এখন আর তাদের মনে আগের মতো কোনো কঠোরতা রইল না। অন্যদিকে রিয়ার বান্ধবীরা এবং তাদের বন্ধুরাও এই সত্যিটা শুনে অবাক হয়ে গিয়েছিল। যাদের একসময় মনে হতো যে অভয় শুধুমাত্র একজন সাধারণ ছেলে, এখন তারা তার চিন্তাধারা এবং ব্যবহারের প্রশংসা করতে লাগল। ধীরে ধীরে সব ভুল বোঝাবুঝি শেষ হতে শুরু করল। কয়েক মাস পর দুই পরিবারের দেখা হল। পরিবেশ প্রথমে একটু দ্বিধাগ্রস্ত ছিল, কিন্তু কথাবার্তার মাধ্যমে সবকিছু স্বাভাবিক হয়ে গেল। রিয়ার মা হাসতে হাসতে বললেন, আমাদের এখন এটা বুঝে এসে গেছে যে মানুষের আসল পরিচয় তার মন থেকে হয়, টাকা পয়সা থেকে নয়। এই কথা শুনে রিয়ার চোখ আনন্দে চিকচিক করে উঠল। অভয়ও স্বস্তির নিঃশ্বাস ফেলল। এখন রাস্তা একেবারেই পরিষ্কার হয়ে গিয়েছিল। 2025 সালে বেশ ধুমধাম করে দুজনের বিয়ে হল। বিয়েতে সেই মানুষগুলোই উপস্থিত ছিল যারা একসময় তাদের সম্পর্কের উপর প্রশ্ন তুলেছিল, কিন্তু এখন সবাই তাদের আনন্দে সামিল হয়ে আশীর্বাদ করছিল। লাল রঙের বিয়ের পোশাকে রিয়াকে অত্যন্ত সুন্দর দেখাচ্ছিল এবং অভয়ের মুখে ছিল এক সত্যিকারের হাসি। বিয়ের পর তাদের জীবনটা একেবারে এক নতুন শুরুর মতো ছিল। রিয়া নিজের পড়াশোনা শেষ করল এবং নিজের স্বপ্নের দিকে এগিয়ে গেল। অন্যদিকে অভয় তার নিজের কাছে আরও বেশি পরিশ্রম করতে লাগল। দুজনে মিলে একটি ছোট্ট ঘর সাজাল, যেখানে প্রতিদিনের সকাল ভালোবাসা এবং বিশ্বাসের সাথে শুরু হতো। মাঝে মাঝে তারা মজার ছলে বাসের সেই পুরনো দিনগুলোর কথা মনে করত। ভিড়, গরম আর ওই ছোট্ট হ্যান্ড ফ্যানটা যা তাদের গল্পের সূচনা করেছিল। রিয়া প্রায়ই বলত, ওই দিন যদি আপনি আমাকে সিটটা না দিতেন, তাহলে হয়তো আমাদের এই গল্পটা কখনোই শুরু হতো না। অভয় মুচকি হেসে জবাব দিত, মাঝে মাঝে জীবনের সবচেয়ে বড় আনন্দগুলো ছোট ছোট ভালো কাজের মধ্যে দিয়েই শুরু হয়। তাদের গল্পটি একটি বড় উদাহরণ হয়ে দাঁড়ালো যে সত্যিকারের সম্পর্ক লোক দেখানো বা ধন সম্পদ দিয়ে তৈরি হয় না, বরং তা বিশ্বাস এবং সম্মান দিয়ে গড়ে ওঠে। সমাজ যাই বলুক না কেন, যদি দুজন মানুষ একে অপরকে বুঝতে পারে, তবে যে কোনো কঠিন কাজই সহজ হয়ে যায়। নীতিশিক্ষা: এই গল্পটি থেকে আমরা এটাই শিখতে পারি যে মানুষের আসল পরিচয় তার সততা এবং আচরণের ওপর নির্ভর করে। কখনোই কাউকে তার বাইরের রূপ বা অবস্থা দিয়ে বিচার করা উচিত নয়, কারণ প্রতিটি গল্পের পিছনেই একটি না দেখা সত্যি লুকিয়ে থাকে। বন্ধুরা, আপনাদের এই সম্পূর্ণ গল্পটি কেমন লাগলো? যদি পছন্দ হয়ে থাকে তবে অবশ্যই আপনাদের মতামত জানাবেন এবং এমন হৃদয়স্পর্শী গল্প শোনার জন্য যুক্ত থাকবেন। বন্ধুরা, যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে এমন সব আকর্ষণীয় গল্প আপনাদের কাছে পৌঁছাতে থাকে। আর হ্যাঁ, কমেন্টে নিজেদের নাম এবং নিজেদের শহর বা গ্রামের নাম লিখতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী চমৎকার গল্পে।